নোটিশটাই তো বৈধ হয়নি। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দয়া করে আপনি আপনার আসনে বসুন মেহরবানি করে। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনারা দয়া করে বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে নোটিশ উত্থাপন করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এ নিয়ে বিরোধী দলের হামলার শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলের সংসদ সদস্যরা, বিশেষ করে নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ, অসন্তোষ প্রকাশ করেন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্কে উত্তপ্ত জাতীয় সংসদ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নোটিশে সংসদ মুলতবি করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানালে সরকার দলীয় এমপিরা এর বিরোধিতা করেন। এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দিলে বেড়ে যায় উত্তেজনা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে গতকাল জাতীয় সংসদে তুমুল বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে রোববারের অধিবেশনে 2 দফায় ব্যাপক হট্টগোল হয়। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে আবারও তুমুল বিতর্ক হয়েছে সংসদে। শুধুমাত্র সংসদ নয়, গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠার কথা। কারণ বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে জুলাই সনদ বাস্তবায়ন এবং বাংলাদেশের সংবিধান সংস্কার করার যেই ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা, সেটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপিও করেছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে এখন তাদের মতলব চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে সেই জুলাই সনদ এবং সংবিধান সংস্কারকে তারা বাতিল করতে যাচ্ছে এবং তারা বারবার বলতেছে যে এই জুলাই সনদ, এই সংবিধান সংস্কার, এই জাতীয় গণভোট, এগুলো কোনো কিছুই সংবিধানে নাই। সুতরাং যেটা সংবিধানে নাই সেটা কোনো কিছুতেই বাস্তবায়ন সম্ভব নয়। যেই কারণে এবার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী খোদ সালাউদ্দিন আহমেদ তিনি সংসদেই গণধোলাই খেয়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার সংবিধান করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সে যে সংসদেই গণধোলাই খেয়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে বিএনপির সকলে যে বারবার সংবিধান করে এবং সংবিধানের দোহাই দেয়, এই বিষয় নিয়ে তাদেরকে সমুচিত জবাব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর তরুণ এমপি জনাব শফিকুল ইসলাম মাসুদ সাহেব। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেমন 51% সমর্থন নিয়েছেন, 70% প্রায় জনগণ কিন্তু গণবিপ্লবের গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোটকে তারা কার্যকর করছে। সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত, তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারত, তাহলে 72-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। সংবিধান যদি মানতে হতো, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, ওনার দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের কথা বলার সময় শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলার সময় বলেছিল, আমার প্রতি যে জুলুম করবে আমি তার সাথেও ইনসাফ করতে চাই। আমরা লক্ষ্য করেছি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শরীফ ওসমান হাদির ব্যাপারে তার বিচারে কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে করতে যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত, তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারত, তাহলে 72-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। সংবিধান যদি মানতে হতো,
তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, ওনার দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। সংবিধান মানতে হলে যে বাচ্চাদেরকে আজকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জাসদের সাথে তুলনা করা হচ্ছে, সেই বাচ্চাদের নিয়েই আমরা এই সরকার দলের লোকদেরকে, সরকার দলের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা চোখের পানিও ফেলতে দেখেছি। আবার কাউকে কাউকে কথা বলতেও শুনেছি যে এই সমস্ত বাচ্চাদের, আমরা তাদের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা খুব লজ্জিত হই মাননীয় স্পিকার, আমাদের এই বর্তমান সময়ে আমরা যদি এটা খেয়াল করি যে আমাদের বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটটা নতুন করে এখন যে গণভোটের যে আজকে ন্যায্যতা অন্যায্যতা, সাংবিধানিক পৃষ্ঠা, লাইন, অক্ষর, দাড়িকমা আমাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে, যদি সেটা হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব তিনি কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝখানে একা একটা মোবাইল নিয়ে তাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদেরকে রক্ষা করতে পারে নাই। কারণ স্পিকার, আমি 350 মামলা নিয়ে 7 মাসের ব্যবধানে, আপনিও আমার 2-1টা মামলাতে আপনি আমাকে সহযোগিতা করেছেন, সেটা এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই। আমার 350 মামলা জামিন করতে 7 মাস সময় লেগেছে, আমার বের হতে সময় লেগেছে 4.5 বছর। আমি সেই 4.5 বছরে 3 বার রিয়ারেস্ট হয়ে 2 বার গুম হয়েছি। আমি তখন ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবির কাছে জানতে চেয়েছিলাম আমার সামনে দিয়ে বড় বড় নেতারা বের হয়ে যাচ্ছে, আমার অপরাধটা কি? তখন বলেছিল তারা হুমকি না, হুমকি হচ্ছেন আপনারা। আমাদেরকে যখন শেখ হাসিনার শেষ সরকার নিষিদ্ধ করেছিল, তখন তারা 14 দল মিটিং করে বলেছিল এই জামাত শিবিরই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। আজ একটা কথা পরিষ্কার বলতে চাই, এই গণবিপ্লব নিয়ে আমাদের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এখানেই শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল। সেই টার্গেটের মূল লক্ষ্য ছিলাম আমরা। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা মাননীয় স্পিকার, যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমরা এখন বর্তমান সময় ভিডিও দেখতে পাই যে শেখ হাসিনা বাইরে থেকে বলেছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই শেখ হাসিনার বক্তব্য শোনার পর আমরা কাউকে আজকে এখানে বলতে শুনে নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। এই মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। আবার যদি গণভোট, জুলাই সনদ নিয়ে এই জাতির সাথে প্রতারণা করা হয়, তাহলে মূল্য দিতে হবে শুধু নয়, আবার আমাদেরকে 17 বছরের সেই জেল জুলুম, নিপীড়ন, গুম খুনের জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। আমি মনে করি পরিষ্কার বক্তব্য, গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে যদি আজকে ইগনোর করা হয়, তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম খুনের আয়নাঘরের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। আমি মনে করি গণভোটের বিরোধিতা করার অর্থ হচ্ছে আমরা আয়নাঘরকে সমর্থন করতে চাই। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে 70% মানুষকে আমরা অন্যায্যভাবে তাদেরকে আবার ধিক্কার জানাতে চাই। আমি এখানে স্পষ্ট বলতে চাই, আপনারা যেমন 51% সমর্থন নিয়েছেন, 70% প্রায় জনগণ কিন্তু গণবিপ্লবের, গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। আপনাদের চেয়ে সেই 51%-এর তুলনায় সেই 70% প্রায় গণভোটকে যদি আপনারা ইগনোর করেন, তাহলে আমি বলবো আমার বাউফল, আমার পটুয়াখালী শুধু নয়, গোটা বাংলাদেশ আবার জেগে উঠে এই গণভোটকে তারা কার্যকর করবে। ধন্যবাদ, আপনি 1 মিনিট পেয়েছেন। স্পিকার, আমি পরিষ্কার এইটার কথাটা এই জন্য বলছি, আজকে সংবিধানের লাইন ধরে ধরে যদি আমাদেরকে এই কথা জানতে হতো, তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। আমার মতো ছোট মানুষের কাছে সে সময় ডিজিএফআইর কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান? মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল 72-এর সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমরা পরিষ্কার জানি, আমরা যদি সেই 72-এর সংবিধানকে ভালোবাসি, তাহলে এখানকার নেতৃবৃন্দ এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। আমি আমার প্রিয় বাউফলের মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানাই। যেই বাউফলবাসী আমার দাবি আদায়ের জন্য, আমার এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য এখানে দিয়েছে, আমি সেই অধিকার। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্কে উত্তপ্ত জাতীয় সংসদ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নোটিশে সংসদ মুলতবি করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানালে সরকার দলীয় এমপিরা এর বিরোধিতা করেন। এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দিলে বেড়ে যায় উত্তেজনা। পরে বিষয়টিতে আলোচনার জন্য মঙ্গলবার 2 ঘণ্টা সময় নির্ধারণ করে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। আসসালামু আলাইকুম।
13 দিন বিরতির পর রোববার বসে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নোটিশ উত্থাপন করেন। কার্যসূচির ব্যত্যয় ঘটায় এর বিরোধিতা করে সরকারি দল। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে নোটিশে বিস্তারিত লেখা আছে। আপনি 71 মিনিট শেষ করার পরে যদি আপনি চান ইনশাআল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। কার্যসূচির আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত আলোচনা পর্বে নোটিশের বিস্তারিত তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বানও জানান তিনি। জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। এ সময় বিরোধী দলীয় নেতার নোটিশ আইনসম্মত নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, আর বিধি 68-এ যেতে হবে। আমরা কি পার্লামেন্টের একটা সংসদীয় কমিটি ফর্ম করব, যেখানে সংবিধান সংশোধনের জন্য সবাই প্রস্তাব দিবেন, বিরোধী দল, সরকারি দল, স্বতন্ত্র সদস্য থেকে সবাই মিলে, নাকি শুধু আমরা এখানে ডিবেট করে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হইলো হ্যাঁ অথবা না বলেন নাকচ হয়ে গেল, সেখানে যাব? মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না। আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যেই দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি। মন্ত্রীর এই বক্তব্যে সংসদে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজ্ঞ সংসদ সদস্য যে বক্তব্য রাখলেন, বিশাল একটা বক্তব্য উনি রেখেছেন। ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন এই মহান সংসদের সামনে। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। এই গণভোটের ভিত্তি হচ্ছে যেই আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন এবং বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন রকমের আলোচনা পর্যালোচনা হয়েছে এবং এই যে বিগত 1-1.5 বছর অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে এবং তারা সেখানে বসে সংস্কারের জন্য দীর্ঘদিন তারা ক্ষমতায় থেকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় অর্থ তারা খরচ করেছে। সুতরাং এর মাধ্যমে তারা বাংলাদেশের আগামী নির্বাচন, তারপরে আইন আদালত সব কিছুকে দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য তারা কিন্তু সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদকে বাস্তবায়ন করার ব্যবস্থা করেছে এবং তারা এই যে কাজগুলো করেছে এর সাথে কিন্তু সর্বদা বিএনপি, জামাত ইসলাম সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করে এরপরে কিন্তু তারা কাজ করেছে। সুতরাং বাংলাদেশে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার এটা একটা গোটা বাংলাদেশের গণমানুষের দাবি। সুতরাং বিএনপি তারা হয়তো 50% প্লাস তারা ভোট পেয়ে তারা ক্ষমতায় গিয়েছে। সেখানে বাংলাদেশে প্রায় 70% মানুষ গণভোটেও ভোট দিয়েছে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের পক্ষে। সুতরাং এখন বিএনপি ক্ষমতায় গিয়ে তারা সাংবিধানিক দোহাই দিচ্ছে যে এইগুলো তো আসলে সংবিধানে নাই, এই জন্য আমরা এটা বাস্তবায়ন করতে পারছি না। এটা কেমন হলো? তারা এই যে জুলাই অভ্যুত্থানের পরে 26 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন করেছে, নির্বাচনের মাধ্যমে তারা যে সরকার গঠন করলো এটাও তো সংবিধানে নাই, কারণ 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচন হবে, এটা তো সংবিধানের কোথাও নাই। এবং এই জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের বিষয়টা এটা সংবিধানে কেন থাকবে? এটা তো সংবিধানের বাহিরের বিষয়। সংবিধানকে সংস্কার করার জন্যই তো এটা করা হয়েছে এবং এখানে তো বাংলাদেশের সকল গণমানুষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের সব রাজনৈতিক দল তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সুতরাং এটাই তো একটা নতুন সংবিধান তৈরি হয়ে গিয়েছে। এখন এটা কেন সংবিধানে থাকবে? এটা তো সংবিধানে আগে থেকে ছিল না, এটা তো এখন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বিধায় এই সংস্কার। সুতরাং এখন এদেশের মানুষকে 9-6 বুঝিয়ে এর আগে এই বিএনপি তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের একটা আওয়াজ উঠিয়ে বা কিছু ধাপ তারা এগিয়েছিল, তারা ক্ষমতায় অনেক দিন থাকতে চেয়েছিল, কিন্তু অবশেষে তাদের আশার
মানে তাদের আশায় ঘুরে বালি দিয়ে আওয়ামী লীগ তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তারা ক্ষমতায় থেকে এতদিন পর্যন্ত এই বিএনপি জামাত সহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের উপর যেইভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন এগুলো চালিয়েছে এবং এদেশের মানুষকে ভোটাধিকার কাটার পাশাপাশি এদেশের মানুষের সর্বধরনের অধিকার তারা কেড়ে নিয়েছে। এখন বিএনপি ক্ষমতায় এসে আবার নতুন করে তাল বাহানো শুরু করেছে। সুতরাং যেই কারণে এই বিএনপিদেরকে কিন্তু জনাব শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি সমুচিত জবাব দিয়েছেন যে সংবিধান অনুযায়ী তো তারেক রহমানের দেশের বাইরে থাকার কথা, সালাউদ্দিন সাহেবের শিলংয়ে থাকার কথা, এবং সংবিধান অনুযায়ী বর্তমানে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনটা তো হওয়ার কথা না। পাশাপাশি তিনি আরও যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন। আপনিও তার এই কথার সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।